বইঘরে আপনাকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেয়া সমাদদারের চাবির দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি স্মৃতি। বারাসত ছাড়িয়ে একটা রাস্তা যশোর রোড থেকে ডান দিকে মোড় নিয়ে বামুনগাছির দিকে এগেছে। সেই মোড়ের মাথায় একটা খাবারের দোকান থেকে মণিমোহন বাবু আমাদের চা আর জিলিপি কিনে খাওয়ালেন। তাতে 15 মিনিট গেল। তা না হলে আমরা 8টার মধ্যেই বামুনগাছি পৌঁছে যেতাম। গোলাপি রঙের পাঁচিল আর ইউক্যালিপটাস গাছে ঘেরা 7 বিঘে জমির ওপর রাধারমণ সমাদদারের একতলা বাড়ি। যে লোকটা এসে গেট খুলে দিল সে বোধহয় মালি, কারণ তার হাতে একটা ঝুড়ি ছিল। গাড়ি গেট দিয়ে ঢুকে বাগানের পাশ দিয়ে কাঁকড় বিছানো রাস্তার উপর দিয়ে একেবারে বাড়ির দরজায় এসে দাঁড়ালো। ডান দিকে খানিকটা দূরে একটা গ্যারেজের ভিতর একটা পুরনো কালো গাড়ি রয়েছে। সেটাই বুঝলাম রাধারমণ সমাদদারের অস্টিন। গাড়ি থেকে নামতেই একটা ঠাঁই শব্দ শুনে বাগানের দিকে ফিরে দেখি নীল হাফ প্যান্ট পরা 8-10 বছরের একটি ছেলে হাতে একটা এয়ারগান নিয়ে দাঁড়িয়ে আমাদের দিকে দেখছে। মণিমোহন বাবু তাকে বললেন, তোমার বাবা বাড়িতে আছেন? তাকে গিয়ে বলো তো মণিবাবু কলকাতা থেকে এসেছেন, একবার ডাকছেন। ছেলেটি বন্দুক ছড়রা ভরতে চলে গেল। ফেলুদা বলল, প্রতিবেশীর ছেলে বুঝি? আগে হ্যাঁ, ওর বাবা অবনী সেনের একটা ফুলের দোকান আছে নিউ মার্কেটে। এখানে পাশেই ওর বাড়ি, তার সঙ্গে ওর নার্সারি। মাঝে মাঝে স্ত্রী আর ছেলেকে নিয়ে এসে থাকেন। ইতিমধ্যে একজন বুড়ো চাকর আমাদের দিকে এগিয়ে এসেছে। মণিবাবু তাকে দেখিয়ে বললেন, ওই বাড়িটার যতদিন না একটা ব্যবস্থা হচ্ছে ততদিন অনুকূল এখানেই থাকছে। প্রায় 30 বছরের পুরনো চাকর। অনুকূল এদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো তো। চাকর মাথা হেঁট করে হ্যাঁ বলে চলে গেল। আমরা 3 জন বাড়ির ভিতর ঢুকলাম। দরজা দিয়ে ঢুকেই একটা খোলা জায়গা। সেটাকে ঘর বলা মুশকিল, কারণ মাঝখানে একটা গোল টেবিল আর দেয়ালে একটা ক্যালেন্ডার ছাড়া আর কিছুই নেই। বাতিটাও নেই, কারণ এদিকটায় ইলেকট্রিসিটি নেই। আমাদের সামনে একটা দরজা রয়েছে। মণিবাবু সেটার দিকে এগিয়ে গিয়ে বললেন, দেখুন, এই হলো সেই জার্মান তালা। দ্বিতীয় মহাযুদ্ধের আগে কলকাতা শহরেই কিনতে পাওয়া যেত। এর নাম হলো 8291 গোলতালা। তাতে চাবির গর্ত নেই, তার বদলে আছে 4টে খাঁজ। প্রত্যেকটা খাঁজের পাশে 1 থেকে 9 পর্যন্ত নম্বর লেখা আছে, আর প্রত্যেকটার মধ্যে দিয়ে ছোট্ট হুকের মতো জিনিস বেরিয়ে আছে। এই হুকগুলোকে খাঁজের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঠেলে সরানো যায়, আর দরকার হলে যে কোনো একটা নম্বরের পাশে বসিয়ে দেওয়া যায়। কোনটাকে কোন নম্বরে বসাতে হবে না জানলে তালা খোলা অসম্ভব। মণিবাবু বাঁ দিকের খাঁজ থেকে শুরু করে হুকগুলোকে পরপর 8, 2, 9 আর 1 নম্বরে ঠেলে দিতেই খড়াত শব্দ করে ম্যাজিকের মতো তালাটা খুলে গেল। মণিবাবু বললেন, বন্ধ করাটা আরও সহজ। তালাটা লাগিয়ে যে কোনো একটা হুক নম্বর থেকে একটু সরিয়ে দিলেই লক। আমরা 3 জন রাধারমণ সমাদদারের ঘরে ঢুকলাম। ঘরটা বেশ বড়। তাতে মণিবাবু যা যা বলেছিলেন সবই আছে, কিন্তু বাজনা যে এত রকম আছে সেটা ভাবতেই পারিনি। তার কিছু রয়েছে দক্ষিণ দিকের দেওয়ালের গায়ে একটা লম্বা সেলফের 3টে তাকের ওপর, কিছু পূর্ব দিকের দেয়ালের সামনে
একটা লম্বা বেঞ্চির ওপর, কিছু ঝুলছে দেয়ালের হুক থেকে, আর কিছু রয়েছে ছোট ছোট টেবিলের ওপর। এছাড়া ঘরে যা আছে তা হলো খাট, খাটের উপরে একটা ছোট টেবিল, উত্তর দিকে দেয়ালের সামনে একটা আলমারি, আর এক কোণে একটা ছোট্ট সিন্দুক। খাটের তলায় একটা ছোট্ট ট্রাঙ্কও চোখে পড়ল। ফেলুদা প্রথমে ঘরের মাঝখানে দাঁড়িয়ে একবার চারিদিকটা দেখে নিল। তারপর আলমারি আর সিন্দুক খুলে তার ভেতরে বেশ ভালো করে হাত আর চোখ বুলিয়ে নিল। তারপর দেরাজ সমেত টেবিলটাকে পরীক্ষা করলো। খাটের তোশকের নিচে দেখল, খাটের নিচে দেখল, ট্রাঙ্কের ভেতর দেখল, তাতে একজোড়া পুরনো জুতো আর একটা ছেঁড়া ন্যাকড়া ছাড়া আর কিছুই নেই। তারপর প্রত্যেকটা বাজনা আলাদা করে হাতে তুলে ওজন পরীক্ষা করে নেড়ে চেড়ে এদিক ওদিক ঘুরিয়ে তার ফাঁপা বা ফোলা অংশে চাবির গর্ত আছে কিনা দেখে আবার ঠিক যেমনভাবে রাখা ছিল তেমনিভাবে রেখে দিল। তারপর ঘরের মেঝে আর দেয়ালের প্রত্যেকটা জায়গা আঙ্গুলের গাঁট দিয়ে ঠুকে ঠুকে দেখল। সমস্ত ব্যাপারটা করতে লাগলো 15 মিনিট। তারপর আরও 7 মিনিট লাগলো অন্য দুটো ঘর আর বাথরুম দেখতে। সবশেষে আবার রাধারমণ বাবুর ঘরে ফিরে এসে বলল, মণিমোহন বাবু, আপনাদের মালিটিকে একবার ডাকুন তো। মালি এলে ফেলুদা তাকে দিয়ে ঘরের জানালায় রাখা দুটো ফুলের টব থেকে মাটি বার করিয়ে তাতে কিছু নেই দেখে আবার মাটি ভরিয়ে ফুল সমেত টব জানালায় রাখল। এর মধ্যে অনুকূল বসবার ঘর থেকে 4টে চেয়ার এনে তার সামনে একটা গোল টেবিল পেতে তার ওপর লেবুর শরবত রেখে গেছে। শরবতের চুমুক দিয়ে মণিবাবু বললেন, কিছু বুঝলেন? ফেলুদা মাথা নেড়ে বলল, এতগুলো বাজনা একসঙ্গে না থাকলে এক ঘরে যে কোনো অবস্থাপন্ন লোক বাস করত সেটা বিশ্বাস করা কঠিন হতো। সেই তো বলছি। মণিবাবু বললেন, সাধে কি আপনাকে ডেকেছি? আমি তো একেবারে বোকা বনে গেছি মশাই। আমি বাজনাগুলোর দিকে দেখছিলাম। তার মধ্যে সেতার, শরৎ, তানপুরা, এসরাজ, তবলা, বাঁশি এগুলো আমি চিনি, অন্যগুলো আমি কখনোই চোখে দেখিনি। ফেলুদাও দেখেছে কিনা সন্দেহ। সে মণিবাবুকে প্রশ্ন করল, সব কটা বাজনার নাম জানেন? ওই যে দেয়াল থেকে তারের যন্ত্রটা ঝুলছে, ওটার কি নাম? মণিবাবু হেসে বললেন, আমি মশাই এক্কেবারে বেসুরো, আমাকে ওসব জিজ্ঞেস করলে আমি ফাঁপড়ে পড়ব। একটা পায়ের শব্দ পেয়ে ঘুরে দেখি সেই বন্দুকওয়ালা ছেলেটির সঙ্গে বছর 40-এর একজন ফর্সা ভদ্রলোক আমাদের ঘরে এসে ঢুকলেন। মণিবাবু আলাপ করিয়ে দিতে দিতে জানলাম ইনি হলেন ফুলের দোকানের মালিক অবনী সেন। ছেলেটির নাম হলো সাধন। অবনীবাবু প্রদোষ মিত্তিরের নাম শুনেছেন জেনে ফেলুদা একটা ছোট্ট একপেশে হাসির সঙ্গে একটা গলা খাঁকরানি দিল। অবনীবাবু খালি চেয়ারটায় বসে মণিবাবুর দিকে ফিরে বললেন, ভালো কথা, আপনার কাকা কি কাউকে কোনো বাজনা বিক্রি করার কথা বলেছিলেন? কই না তো। মণিবাবু অবাক। কাল একটি ভদ্রলোক এসেছিলেন, এখানে কাউকে না পেয়ে আমার বাড়িতে যান। আমি তাকে আজ আবার আসতে বলে দিয়েছি। আমি আন্দাজ করেছিলাম আপনি হয়তো আসতে পারেন। ভদ্রলোকের নাম সুরজিৎ দাশগুপ্ত, আপনার কাকার মতোই বাজনা সংগ্রহের বাতিক। রাধারমণ বাবুর লেখা একটি চিঠি দেখালেন, মৃত্যুর কিছুদিন আগেই লেখা। সেই চিঠি পেয়ে ভদ্রলোক নাকি আগে একবার দেখা করে গেছেন। আপনাদের চাকরও তাকে দেখেছে বলে বলল। আমিও দেখেছি। কথাটা বলল সাধন। সে একটা টেবিলের ওপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো একটা বাজনার সামনে দাঁড়িয়ে তার পর্দার ওপর আস্তে আস্তে আঙ্গুল টিপে
টুংটাং সুর বার করছে। অবনীবাবু ছেলের কথা শুনে হেসে বললেন, সাধন প্রায় সারাটা দিনই এই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। দাদুর সঙ্গে তার খুব ভাব ছিল। দাদুকে কেমন লাগতো তোমার? ফেলুদা জিজ্ঞেস করল। মাঝে মাঝে খারাপ। সাধন আমাদের দিকে পিছন ফিরেই উত্তরটা দিল। খারাপ কেন? ফেলুদা আবার প্রশ্ন করল। খালি খালি সারেগামা গাইতে বলতেন। আর তুমি গাইতে না? না, কিন্তু আমি গাইতে পারি। যত রাজ্যের হিন্দি ফিল্মের গান, হেসে বলে উঠলেন অবনীবাবু। দাদু জানতেন তুমি গান গাইতে পারো? জিজ্ঞেস করল ফেলুদা। হ্যাঁ, তার মানে তোমার গান শুনেছিলেন তিনি? না, তাহলে কি করে জানলেন? দাদু বলতেন, যার নামে সুর থাকে তার গলায়ও সুর থাকে। কথাটা ঠিক পরিষ্কার হলো না, তাই আমরা ওর মুখ চাওয়াচাই করলাম। ফেলুদা বলল, তার মানে? জানি না। তোমার দাদুর গান তুমি শুনেছ? না, বাজনা শুনেছি। এই কথাটায় মণিমোহনবাবু যেন বেশ হকচকিয়ে গিয়ে বললেন, সে কি সাধনবাবু, তুমি ঠিক বলছো? আমি তো জানি উনি বাজনা বাজানো ছেড়ে দিয়েছিলেন। তোমার সামনে বাজিয়েছেন কখনো? সামনে না, আমি বাইরে ছিলাম, বাগানে বন্দুক দিয়ে নারকোল মারছিলাম। উনি তখন বাজালেন। অন্য কোনো লোক বাজায়নি তো? মণিবাবু জিজ্ঞেস করলেন। আর কেউ ছিল না। ফেলুদা বলল, অনেকক্ষণ ধরে বাজনা শুনলে? না, বেশিক্ষণ না। ফেলুদা এবার মণিমোহন বাবুকে বলল, একবার আপনার অনুকূলকে ডাকুন তো। অনুকূল এসে হাত দুটোকে জোর করে দরজার মুখে দাঁড়ালো। ফেলুদা বলল, তোমার মনিবকে সম্প্রতি কখনো বাজনা বাজাতে শুনেছ? অনুকূল ভীষণ কাঁচুমাচু ভাব করে বলল, আগে বাবু তো ঘরের ভিতরেই থাকতেন সর্বক্ষণ। তা সে কখনো কি করতেন না করতেন? তোমার সামনে বাজনা বাজায়নি কখনো? আগে না। বাজনার আওয়াজ শুনেছ? আগে তা যেন কয়েকবার, তবে কানে তো ভালো শুনি না। মারা যাবার আগে একজন অপরিচিত লোক ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন কি? যিনি কাল সকালেও এসেছিলেন? তা এসেছিলেন বটে, এই ঘরে বসেই কথা বললেন। প্রথম কবে এসেছিলেন মনে আছে? আগে হ্যাঁ, যেদিন চিনি চলে গেলেন সেদিন সকালে। যেদিন কাকা মারা গেলেন? মণিবাবু চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন। আগে হ্যাঁ। অনুকূলের চোখে জল এসে গেছে। সে গামছা দিয়ে চোখ মুছে ধরা গলায় বলল, সে ভদ্রলোক গেলেন চলে, আর তার কিছু পরেই আমি বাবুর চানের জল গরম করে নিয়ে তেনাকে বলতে গিয়ে দেখি কি তেনার যেন হুঁশ নেই। কয়েকবার বাবু বাবু করে ডেকে যখন সাড়া পেলাম না, তখন এনার বাড়িতে গেলাম খবর দিতে। অনুকূল অবনীবাবুর দিকে দেখিয়ে দিল। অবনীবাবু বললেন, আমি ব্যাপার দেখেই মণিবাবুকে টেলিফোন করে একজন ডাক্তার নিয়ে আসতে বলি। অবশ্যই বিশেষ কিছু করার ছিল না। একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। অনুকূল বাইরে চলে গেল। মিনিট খানেকের মধ্যেই এসে ঢুকলেন লম্বা ঝুলপি, ঝাঁকড়া চুল, লম্বা গোঁফ আর পুরো ফ্রেমের চশমা পরা এক ভদ্রলোক। জানা গেল ইনি সুরজিৎ দাশগুপ্ত। অবনীবাবু মণিমোহন বাবুকে দেখিয়ে বললেন, আপনি এর সঙ্গে কথা বলুন। ইনি রাধারমণ বাবুর ভাইপো। ও, আই সি। আপনার কাকার সঙ্গে আমার চিঠিতে আলাপ হয়। উনি আমাকে এসে দেখা করতে। মণিবাবু তার কথার উপরেই বললেন, কাকার চিঠিটা সঙ্গে আছে কি? ভদ্রলোক তার কোটের ভেতরের পকেট থেকে একটা পোস্ট কার্ড বার করে মণিবাবুর হাতে দিলেন। মণিবাবুর পড়া হলে সে চিঠি ফেলুদার হাতে গেল। আমি ঝুঁকে পড়ে দেখলাম
তাতে রাধারমণবাবু ভদ্রলোককে রবিবার 18ই সেপ্টেম্বর সকালে 9টা থেকে 10টার মধ্যে তার সঙ্গে দেখা করতে লিখেছিলেন। কারণটাও বলা আছে। বাদ্যযন্ত্র আমার যাহা আছে তাহা আমার নিকটেই আছে, আপনি আসিলেই দেখতে পাইবেন। উল্টো দিকে ভদ্রলোকের ঠিকানাটাও ফেলুদা দেখে নিল। মিনার্ভা হোটেল, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলকাতা 13। ফেলুদা চিঠিটা পড়ে খাটের পাশে টেবিলের ওপরে রাখা সুলেখা ব্লু ব্ল্যাক কালিটার দিকে এক ঝলক দেখে নিল। চিঠিটা মনে হয় সেই কালিতেই লেখা। সুরজিৎবাবু এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবার যেন একটু অসহিষ্ণুভাবে খাটের এক কোণে গিয়ে বসলেন। পরের প্রশ্নটাও মণিবাবুই করলেন। 18 তারিখে আপনার সঙ্গে কি কথা হয়? সুরজিৎবাবু বললেন, কিছুদিন আগে একটা পুরনো গীতভারতী পত্রিকায় বাদ্যযন্ত্র সম্বন্ধে ওর একটা লেখা পড়ে আমি রাধারমণবাবু সম্বন্ধে জানতে পারি। এখানে এসে ওর কালেকশন দেখে আমি তার থেকে দুটো যন্ত্র কেনার ইচ্ছা প্রকাশ করি। দাম নিয়ে কথা হয়। আমি দুটোর জন্যে 2000 টাকা অফার করি। উনি রাজি হন। আমি তখনই চেক লিখে দিচ্ছিলাম। উনি 2 দিন পরে ক্যাশ নিয়ে আসতে বললেন। তাই বুধবার আবার অ্যাপয়েন্টমেন্ট হয়। মঙ্গলবার কাগজে দেখি উনি মারা গেছেন। তারপর আমি দেরাদুন চলে যাই। পরশু ফিরেছি। মণিবাবু বললেন, আপনি যেদিন দেখা করতে আসেন সেদিন ওর শরীর কেমন ছিল? ভালোই তো, তবে ওর বোধহয় একটা ধারণা হয়েছিল উনি আর বেশি দিন বাঁচবেন না। 2-1টা কথায় সেরকম একটা ভাব পাচ্ছিলাম। আপনার সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি তো? প্রশ্নটা শুনে সুরজিৎবাবু মুখ কয়েক মুহূর্তের জন্য বেশ কালো হয়ে গেল। তারপর চাপা গলায় বললেন, আপনি কি ভদ্রলোকের হার্ট অ্যাটাকের জন্য আমাকে দায়ী করছেন? মণিবাবুও যথাসম্ভব ঠান্ডাভাবেই বললেন, আপনি ইচ্ছে করে কিছু করেছেন বলছি না, তবে আপনি যাবার কিছুক্ষণ পরেই তো উনি অসুস্থ হয়ে পড়েন, তাই। তা হতে পারে, তবে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এনিওয়ে, আপনি আমার ব্যাপারে নিশ্চয়ই একটা ডিসিশন নিতে পারবেন। আমি ক্যাশ টাকা নিয়ে এসেছি, 2000। ভদ্রলোক পকেট থেকে মানিব্যাগ বার করলেন। যন্ত্র দুটো আজ পেলে ভালো হতো। আমি কাল দেরাদুন ফিরে যাচ্ছি। আমি থাকি ওখানেই। ওখানেই মিউজিক নিয়ে রিসার্চ করি। কোন দুটো যন্ত্রের কথা বলছেন আপনি? সুরজিৎবাবু খাট থেকে উঠে দেয়ালের দিকে গিয়ে হুঁকে ঝোলানো একটা বাজনা দেখিয়ে দিয়ে বললেন, একটা হলো এটা, এর নাম খামাঞ্চে, ইরানের যন্ত্র। এটার নাম জানতাম, কিন্তু দেখিনি কখনো। বেশ পুরনো যন্ত্র। আর অন্যটা হলো, সুরজিৎবাবু ঘরের উল্টো দিকে একটা নিচু টেবিলের ওপরে রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো দেখতে যন্ত্রটার সামনে গিয়ে দাঁড়ালেন। এটাই কিছুক্ষণ আগে সাধন বাজাচ্ছিল। ভদ্রলোক সেটার দিকে আঙুল দেখিয়ে বললেন, এটার নাম মেলোকর্ড। এটা বিলিতি যন্ত্র। আগে দেখিনি কখনো। আমার বিশ্বাস অল্প কয়েকদিনের জন্য ম্যানুফ্যাকচার হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায়। খুব সিম্পল যন্ত্র, তবে আর পাওয়া যায় না বলে 1000 অফার করেছিলাম। উনি তখন রাজি হয়েছিলেন। ওগুলো এখন দেওয়া যাবে না মিস্টার দাশগুপ্ত। সুরজিৎবাবু থমকে গেলেন। কথাটা বলেছে ফেলুদা, আর বলেছে বেশ জোরের সঙ্গে। তীক্ষ্ণ দৃষ্টিবান হানার কথাটা কোন বইয়ে যেন পড়েছি। সুরজিৎবাবু মণিবাবুর দিক থেকে বাঁই করে ঘুরে ফেলুদার দিকে সেই রকম একটা তীক্ষ্ণ দৃষ্টিবান হেনে শুকনো ভারী গলায় বললেন, আপনি কে? উত্তর দিলেন মণিবাবু, উনি আমার বন্ধু। তবে উনি ঠিকই বলেছেন, এগুলো এখন দেওয়া যাবে না। তার প্রধান কারণটা আপনার বোঝা উচিত। কাকা যে ওগুলো আপনাকে বিক্রি করতে রাজি ছিলেন তার কোনো প্রমাণ নেই। সুরজিৎ দাশগুপ্ত কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ কিছু না বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফেলুদাও দেখি চেয়ার ছেড়ে উঠে পড়েছে। সুরজিৎবাবুর ঘটনাটা যেন কিছুই না,
এরকম একটা ভাব করে সে দেয়ালের দিকে এগিয়ে গিয়ে প্রথমে খামাঞ্চে যন্ত্রটাকে মন দিয়ে দেখল। তারপর রাস্তায় যে খেলার বেহালা বিক্রি হয়, অনেকটা সেই রকম দেখতে, যদিও তার চেয়ে অনেক বড়, আর গোল অংশটার খুব সুন্দর কাজ করা। এবার খামাঞ্চে ছেড়ে ফেলুদা গেল মেলকর্ড যন্ত্রটার কাছে। সাদা কালো পর্দায় চাপ দিতেই আবার সেই পিয়ানো আর সেতার মেশানো টুংটাং শব্দ। এই বাজনার আওয়াজ শুনেছিলেন কি? ফেলুদা সাধনকে জিজ্ঞেস করল। হতে পারে। সাধনের মতো এত অল্প বয়সে এত গম্ভীর ছেলে আমি খুব কম দেখেছি। এবার ফেলুদা আলমারির দেরাজ থেকে একতাড়া পুরনো কাগজ বার করে মণিবাবুকে বলল, এগুলো আমি একটু বাড়িতে নিয়ে যেতে পারি কি? মণিবাবু বললেন, নিশ্চয়ই। আরও যদি কিছু। না, আর কিছু দরকার নেই। আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি তখন সাধন জানালা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত সুর গুনগুন করছে। সেটা কিন্তু কোনো ফিল্মের গানের সুর নয়। সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেয়া সমাদদারের চাবির দ্বিতীয় পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশ নিয়ে পরবর্তী পর্বে আসব। গল্প শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।